The dollar is extremely strong, pushing down the world. ডলার অত্যন্ত শক্তিশালী, বিশ্বকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। এই শিরোনামটি 2022 সালের আমেরিকান সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের, যেখানে এক বাক্যের শিরোনামে একদম স্পষ্ট হয় ডলার এবং ডলারের দাপটে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি। ডলার বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা, একটি মুদ্রা যার হাতে বিশ্ব অর্থনীতির নাটাই। চলতি বছর বিশ্বের সব গুরুত্বপূর্ণ মুদ্রাই মার্কিন ডলারের বিপরীতে মূল্য হারিয়েছে। বাড়ছে আলোচনা সমালোচনা, বিশ্বজুড়ে এই মার্কিন মুদ্রার বিপরীতে কি হাল অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার? এর কারণ কি? কিভাবে শুরু হলো মার্কিন ডলারের এই রাজত্ব? কি ইঙ্গিত দিচ্ছে বিশ্ব অর্থনীতিতে? ডলারের লাগাম টেনে ধরা কি আদৌ সম্ভব? এসব নিয়েই আজকের টাকা আনা পাই। সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। ডলারের বর্তমান আধিপত্যের কথা যখন আমরা বলবো, তখন একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক যে বিশ্বজুড়ে ডলারের কেন এত দাপট? পুরো বিশ্বে এতগুলো দেশ, তাদের এত মুদ্রা, সব রেখে ডলারকে এত ক্ষমতা কে দিল? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একটু ডলার যাত্রার শুরুতেই যাব। বহু বছর ধরে পৃথিবীতে স্বর্ণের মানের উপর নির্ধারিত হতো লেনদেন মূল্য, অর্থাৎ কিছু কিনলে তার বিল পরিশোধ করতে হতো স্বর্ণ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর কাছে যেসব সামরিক এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি করেছে, সেগুলোর মূল্য পরিশোধ করা হয়েছে স্বর্ণের মাধ্যমে। এর ফলে বিশ্বের মোট রিজার্ভের 70% স্বর্ণ চলে যায় আমেরিকার হাতে। অন্যদিকে আমেরিকান ডলারের মূল্য নির্ধারিত ছিল তখন স্বর্ণের উপর ভিত্তি করে। আবার সে সময় ধনী রাষ্ট্রগুলো বেশিরভাগ ছিল যুদ্ধ বিধ্বস্ত। শুধু আমেরিকাতেই যুদ্ধের কোনো প্রভাব পড়েনি। তাই বিশ্বের 44টি দেশ ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে ডলারকে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে একমত হয়। সেই থেকে ডলারের আধিপত্য শুরু। ডলারকে দেওয়ার ক্ষমতার কঠিন ব্যবহারে যেন এক চুলও ছাড় দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ধীরে ধীরে ডলারের অর্থনৈতিক আভিজাত্যের ফল ভোগ করেছে দেশটি। তাতেই যেন ফুলে ফেপে উঠেছে ডলারের ক্ষমতা। অবমূল্যায়ন ঘটেছে অন্যান্য মুদ্রার। মাত্রাটা এমন যে গেল মে মাসে করা নিউ ইয়র্ক টাইমসের এক সংবাদে ব্লুমবার্গের এক জরিপের বরাত দিয়ে বলা হয়েছে যে চলতি বছর বিশ্বের 150টি দেশের মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে মূল্য হারিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে দেখা গেছে ডলারের বিপরীতে 10% দরপতন হয়েছে জাপানের মুদ্রা ইয়ানের। দক্ষিণ কোরিয়ার মুদ্রার দরপতন হয়েছে 6.5%, আর্জেন্টিনার নিজস্ব মুদ্রা পেসোর 7.7%, ব্রাজিলিয়ান রিয়ালের 5.5%, চীনা ইউয়ানের 2.1% এবং ইউরোজোনের 3%। চলতি বছরই 38 বছরের ইতিহাসের সর্বোচ্চ দরপতন হয়েছে জাপানি মুদ্রার। পার্শ্ববর্তী দেশ ভারতের মুদ্রা রুপিও দেখেছে ডলারের বিপরীতে সর্বোচ্চ দরপতন। আর অন্যদিকে বহাল তবিয়তে ডলারের মান পরিমাপের জন্য ব্যবহৃত ইউএস ডলার ইন্ডেক্স বলছে বাড়ছে ডলারের মান। এই সূচকে বর্তমানে ডলারের মান এতটাই বেড়েছে যে 2000-এর শুরুর দিকের পর তা কখনোই আর এত উচ্চতায় ওঠেনি। গেল কয়েক বছরে মার্কিন এই শক্তিশালী মুদ্রার বিপরীতে অন্যান্য মুদ্রার দরপতনের নানা কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নীতি সুদহার বাড়ানো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াতে শুরু করে। এতেই বাড়তে থাকে ডলারের বিশ্ব বাজারে বিশৃঙ্খলা। তবে নীতি সুদহার কি এর প্রভাব? নীতি সুদহার হচ্ছে যে সুদহারে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংক সমূহকে ঋণ দেয়। যেমন তফসিলি ব্যাংকে 100 টাকা ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক, তবে তার বিনিময়ে আসলের সঙ্গে সুদ দিতে হবে 20 টাকা। এই পরিমাণ ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তাহলে প্রভাব কোথায়? নীতি সুদহার বেশি থাকলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে চায় না বেশি সুদ দিয়ে। তখন শাপে বর হয় বিনিয়োগকারীদের জন্য। তারা বেশি বিনিয়োগ করার সুযোগ পায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদহার বাড়ানোর পন্থা অনেক দেশ কাজে লাগায়। 2022 সালের মার্চ মাসে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার ছিল শূন্যের কাছাকাছি। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 40 বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় উঠে যায়। সেই মূল্যস্ফীতির লাগাম টানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বাড়াতে শুরু করে। যুক্তরাষ্ট্রের নীতি সুদহার বৃদ্ধির আরেকটি ফল হচ্ছে সেদেশে ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি পাওয়া। এর ফলে বিনিয়োগকারীরা আর অর্থনৈতিক নানা অনিশ্চয়তার সময় উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগে আগ্রহী হয় না।
তারা ভাবেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করাই ভালো, সহজেই ভালো পরিমাণে সুদ পাওয়া যাবে, আবার নিরাপত্তাও আছে। আর এতে করে ভারত, জাপানের মতো দেশ থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার প্রবণতা দেখা দিয়েছে। ফলস্বরূপ বিশ্বজুড়েই ডলার সংকট আর যুক্তরাষ্ট্র ডলারে রমরমা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলতে শুরু করে যুক্তরাষ্ট্রে অধিক পরিমাণে অর্থ প্রবেশের কথা, যার ফলে ডলারের বিনিময় মূল্য বাড়ছে, দেশে দেশে স্থানীয় মুদ্রার দরপতন হচ্ছে। বিনিময় মূল্য বৃদ্ধির কারণে আমদানি ব্যয়বহুল হচ্ছে, পরিণামে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতির হার বাড়ছে, কারণ বিশ্বের 90% বাণিজ্য হয় ডলারের মাধ্যমে। আমদানি করতে বেশি খরচ করতে হচ্ছে, পণ্যের দাম বাড়াতে হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজ দেশে মূল্যস্ফীতি মোকাবিলায় যে পদক্ষেপ নিচ্ছে, তার জেরে অনেক দেশে উল্টো মূল্যস্ফীতি বাড়ছে। তাহলে ডলারের রাজনীতির ফল কি অন্যান্য দেশ ভোগ করতেই থাকবে? আর অন্যান্য মুদ্রার দরপতন কি স্বাভাবিকই হবে? ধীরে ধীরে ডলারের একচেটিয়া রাজত্ব ভাঙতে চাচ্ছে অনেক দেশ। বিশেষ করে রাশিয়ার মুদ্রা রুবল এবং চীনের মুদ্রা ইউয়ান টক্কর দিতে চাচ্ছে মার্কিন ডলারকে। শুধু রাশিয়া, চীনই নয়, পাকিস্তান এমনকি ভারতও এই প্রতিরোধের চেষ্টা করছে। 2019 সালে পাকিস্তান ও চীনের মধ্যে বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের চুক্তি করা হয়। 2023 সালে পাকিস্তান রাশিয়া থেকে মূল্য ছাড়ে কেনা অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালানের দাম চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করে। চীনের সঙ্গে বাণিজ্যিক ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার করার ঘোষণাও দেয় ইরাক। গত বছরই বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন ডলারের পরিবর্তে রুপিতে করার বিষয়ে দুই দেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে ভাবতে শুরু করেছে কিভাবে ডলারের রাজত্ব কমিয়ে ডলারের রাজনীতি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। ডলারাইজেশন নিয়ে আমেরিকাকে ভাবতে ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা। গণমাধ্যমগুলোতেও শিরোনাম হতে থাকে ডলারের দিন কি তবে ফুরলো। নিকট ভবিষ্যতে যে ডলারকে দমানো সম্ভব নয় তা বর্তমান চিত্রই বলে দিচ্ছে। তবে বৈশ্বিক অর্থনীতিতে ডলারের রাজত্বে আর কি কি ঘটতে যাচ্ছে তা সময়ের হিসাব। টাকা আনা পায়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।